আপকামিং যত রেলওয়ে এক্সাম আছে তার জন্য আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত ম্যাথ আছে সেগুলো কোয়েশ্চেন আনসার করা শুরু করেছি ম্যাথের। আজকে তার হচ্ছে দ্বিতীয় পার্ট, যে এই বছর এএলপিতে মানে এই বছর রেলের যে কটা পরীক্ষা হয়েছে আরপিএফএসআই, এএলপি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3, যে এইসব পরীক্ষায় যে সমস্ত ম্যাথগুলো এসেছে তো তার একটা আমরা সিরিজ শুরু করেছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় পার্টটা হচ্ছে আমরা প্রথম অঙ্ক করছি। এটা এলপি 25 তারিখে শিফট 1-এই 9টা থেকে 12টা 25 নভেম্বর যে কোয়েশ্চেন আছে তার মধ্যে একটা 25 নভেম্বর এলপি 2024 এবছর এই কোয়েশ্চেনটা দিয়েছিল। তো আমরা হচ্ছে সিরিজ শুরু করেছি, এর আগে আমরা একটা ভিডিও করেছি, তো আজকে আমরা দ্বিতীয় ভিডিও। বলেছে অনিল স্পেন্ডস অফ হিজ ইনকাম অন রেন্ট 40% অফ দ্য রিমেইনিং ইনকাম অন মেডিসিন। বলছে অনিল হচ্ছে তার 40% ইনকাম খরচা করছে কোথায়? রেন্টে, মানে বাড়ি ভাড়াতে, এবং আর 40% তার বেঁচে যাওয়া 40% খরচা করছে সে কোথায়? মেডিসিনে। ইফ হি সেভস, এবং সে বাঁচাচ্ছে কত টাকা? 7,200 টাকা। তাহলে তার মান্থলি ইনকাম কত? ঠিক আছে, মানে অনিল তার ইনকামে, অনিল যদি এই অঙ্কটা দুভাবে করতে পারি, একটা আমরা এক্স ধরে করতে পারি আর একটা হচ্ছে আমরা এক্স ছাড়া করতে পারি। ঠিক আছে, আমরা এক্স ছাড়াটা ফার্স্টে করি। অনিল যদি মনে করি 100% যদি অনিলের ইনকাম হয়, কত? 100% ইনকাম হচ্ছে অনিলের। ঠিক আছে, এইবারে 100% ইনকাম অনিলের, তার মধ্যে 40% সে কি করছে? রেন্টে দিয়ে দিচ্ছে। মানে 40% যদি সে রেন্টে দিয়ে দেয়, তাহলে বাকি আছে কত পার্সেন্ট তার কাছে? 60% পেন্ডিং। 60% পেন্ডিং, এই টাকাটা আছে, মানে রিমেইনিং টাকা মানে বাকি আছে। এবার 60%-এর মধ্যে 40% চলে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে? সেটা হচ্ছে মেডিসিনে। 60%-এর মধ্যে 40% যদি যায় তাহলে কি হবে? তাহলে হবে 36% তার কাছে থাকবে। 36% কি করে আসছে? 60% আর 40% যদি চলে আসে, তাহলে 60% আর 40%, 60-60-এর মধ্যে 60 টাকা আছে, 60 টাকার মধ্যে যদি 40% চলে যায় তাহলে কত টাকা থাকছে? 40% যদি চলে গেল তাহলে 24 টাকা। 24 টাকা তার বেরিয়ে যাচ্ছে, তাহলে 60 টাকা থেকে যদি 24 টাকা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? 36 টাকা তার পেন্ডিং। এই তার মানে এখান থেকে কত পার্সেন্ট? 60%-এ 40%, 60 টাকা ছিল টোটাল এর কাছে, আমি অনিলের কাছে 100 টাকা আছে, তার থেকে 40 টাকা সে রেন্টে খরচা করেছে, তাহলে বাকি আছে 60 টাকা। এইবার এই 60 টাকার ভেতরেও সে বলছে হচ্ছে 40% সে মেডিসিনে খরচা করছে, তাহলে বাকি কত টাকা আছে? 36%। তাহলে কত পার্সেন্ট আছে? 36%। 40% হচ্ছে রিমেইনিং মেডিসিন। ঠিক আছে, তো এইবারে 36% তার কাছে কি হচ্ছে? সেভ হচ্ছে, বেঁচে যাচ্ছে। তাহলে 36% তার কাছে বেঁচে যাচ্ছে। 36% যখন তার কাছে বেঁচে যাচ্ছে, এই 36% সমান সমান 7,200 টাকা না? 36%ই তো বাঁচছে, আর সেভও বলছে 7,200 টাকা, এই সেভটাও বলছে 7,200 টাকা, 36% বেঁচে যাচ্ছে। তাহলে 36% সমান সমান 7,200, তাই তো? তো এইবার 36% যদি 7,200 হয়, তাহলে 1% সমান কত? 1% সমান কত? 200 টাকা। 1% সমান 200 টাকা। আর 100% সমান কত হবে? তার মানে 100-এর সাথে 200 গুণ করে দেবো, মানে 20,000 টাকা। এইটা আমার একটা প্রসেস। তাহলে আনসার কি হলো? 20,000 টাকা। আর একটা প্রসেস কি, এইটা যদি কারো বুঝতে না অসুবিধা হয়, আর একটা প্রসেস আমি দেখাবো। সেটা হচ্ছে আমি এক্স ধরে করবো। যদি আমার কাছে এক্স টাকা ইনকাম হয়, যারা একদম পুরো বেসিক থেকে, যারা কিছুই জানে না, একদম বেসিক থেকে যাদের এরকম মেথড বুঝতে অসুবিধা হয়, আমি বেসিকটা বোঝাই। তো অনিলের যদি এক্স টাকা যদি ইনকাম হয়, অনিল ইনকাম হচ্ছে কত? এক্স টাকা। ঠিক আছে, তার মধ্যে বলেছে 40% সে তার রেন্টে দিচ্ছে, মানে এক্স টাকার 40% রেন্টে দিচ্ছে। তাহলে এক্স ইন্টু
40/100, তাহলে 4x/10 টাকা হচ্ছে সে রেন্টে দিচ্ছে, তাই তো? আচ্ছা, এটা আমি কাটাকুটি করবো না, এটা আমি এরম রেখে দিই, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবে। তো রেন্টে দিচ্ছে, রেন্টের অনিলের খরচা হচ্ছে x ইন্টু 40/100, তাহলে 40x/100, ঠিক আছে? অনিলের কাছে ছিল কত x টাকা, তাহলে বাকি টাকা কত আছে, রিমেনিং টাকা মানে বাকি আছে কত টাকা, x টাকা ছিল, 40x/100 টাকা সে তো রেন্টে খরচা করছে, মানে ঘর ভাড়া দিচ্ছে, তাহলে পড়ে আছে কত, বিয়োগ করতে হবে যেহেতু, মানে টাকাটা চলে গেল, তাহলে 60x/100, এই টাকাটা তার কাছে পড়ে আছে, ঠিক আছে? এইবার এই টাকারও 40% বলছে, এই টাকারও 40%, তো এটা বাকি আছে টাকা, এত টাকা পড়ে আছে, এই টাকারও 40% কি হবে, তাহলে এর 40% মানে 60x/100 ইন্টু 40%, ঠিক আছে? তো করবো কি, 0 0 0 0, 24x/100, ঠিক আছে? আগে কত ছিল, 60x/100, আগে, এখন বাকি কত আছে, এই মেডিসিনে টাকাটা খরচা করার পরে, মেডিসিনে খরচা করছে, মেডিসিনে টাকাটা খরচা করার পরে তার টাকা কত পড়ে আছে, আগে ছিল হচ্ছে 60x/100, আর এখন মেডিসিনে খরচা করলো কত, 24x/100, তাহলে 36x/100, 36x/100। এইবার এই টাকা কি হচ্ছে, তার কাছে সেভ হচ্ছে, মানে বেঁচে যাচ্ছে, তাহলে আর এমনি বাচ্চা কত, তাহলে এইটার সমান সমান আমি লিখতে পারি 36x/100 ইকুয়ালস টু 7200, 7200 লিখতে পারি। তো এক্স, 100 এখানে নিচে কি হিসাবে আছে, ভাগ হিসাবে আছে, তো 100 যদি নিচে ভাগ হিসাবে, তাহলে 36x গুণ 7200 ইন্টু 100, 36 উপরে গুণ হিসাবে আছে, তো কি হয়ে যাবে, নিচে আসলে ভাগ, 7200 ইন্টু 100 দেবে 36, কাটাকুটি করলে হবে 20,000, ঠিক আছে? এটা ছিল আমাদের ফার্স্ট অঙ্ক আজকের। বলেছে আর ট্রায়াঙ্গেল, এটাও 25 নভেম্বর ফার্স্ট শিফটে দিয়েছে, আর আজকে আমরা ফার্স্ট শিফটই করছি। আর ট্রায়াঙ্গেল হ্যাজ সাইডস অফ লেন্থ 5 সেমি, 7 সেমি অ্যান্ড 10 সেমি, ফাইন্ড দ্য এরিয়া। আমরা দেখছি একটা ত্রিভুজের লেন্থ বলে দিয়েছে, একটা ত্রিভুজের হচ্ছে লেন্থ বলে দিয়েছে 5 সেমি, 7 সেমি, এটা লেন্থ, ঠিক আছে? 5 সেমি, 7 সেমি অ্যান্ড 10 সেমি, ফাইন্ড দ্য এরিয়া হচ্ছে মানে ক্ষেত্রফল জানতে চাইছে, ঠিক আছে? তো আমরা এটা দেখেই বুঝতে পারছি একটা ত্রিভুজ, ত্রিভুজের বাহু হিসাবে 3টে বাহু হয়, ঠিক আছে? বাহু হিসাবে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সমবাহু, এটা হচ্ছে সমবাহু যার 3টে কোণই সমান, বিষমবাহু ত্রিভুজ যার 3টে কোণ হচ্ছে অসমান, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টো কোণ সমান, 1টি কোণ অসমান, এটা হচ্ছে সমদ্বিবাহু। সাপোজ ভাবে এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা হচ্ছে 4 সেমি, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে 5 সেমি, 7 সেমি, আর এটা হচ্ছে 13 সেমি বা 11 সেমি, আর সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুই সমান, 5 5 5, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজের নিয়ম। এইবার আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নিয়মটা কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার নিয়ম হলো, প্রথমে আমাকে পরিসীমা বার করতে হবে, কি পরিসীমা, অর্ধ পরিসীমা। তো বিষমবাহু ত্রিভুজের প্রথমে অর্ধ পরিসীমা বার করার নিয়ম হচ্ছে, বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বার করার নিয়ম হচ্ছে, যে কোনো ত্রিভুজের পরিসীমা বার করার নিয়ম হচ্ছে, কি করব, তিনজনের যোগফল করব। কতগুলো আছে, 5 সেমি, 7 সেমি এবং হচ্ছে 10 সেমি। এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজের হচ্ছে
পরিসীমা। এবার আমার অর্ধ পরিসীমা বার করতে হবে, কারণ ক্ষেত্রফল বার করতে গেলে অর্ধ পরিসীমা লাগবে। অর্ধ পরিসীমা, আমি এটাকে এস দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। তো অর্ধ পরিসীমা বার করবো কি করে, 2কে দিয়ে আমি অর্ধ ভাগ করলেই, 2কে দিয়ে ভাগ করলে আমার হবে 11। এটা হচ্ছে আমার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এইবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো কি করে, বিষমবাহু ত্রিভুজের এবার ক্ষেত্রফল বার করবো কি করে। যে অর্ধ পরিসীমাটা বার হয়েছে সেই অর্ধ পরিসীমা আমি এস ধরলাম। তো ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া কি করে বার করবো, তো রুট ওভার পুরোটাই রুট দিয়ে দিলাম, এস গুণ এস মাইনাস প্রথম কত আছে 5 সেমি, 5 করলাম, তারপর কি করবো গুণ এস মাইনাস 7 গুণ এস মাইনাস 10। তো এস মানে কত আমার 11 সেমি, তো আমি 11 বসিয়ে দেবো। 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6, 11 থেকে 7 বিয়োগ করলে 4, আর 11 থেকে 10 বিয়োগ করলে 1। তাহলে কি হলো আমার, আমি এটাকে করে দেখি। 11 ইন্টু 6 মানে 6কে 2 গুণ 3 করলাম, আর 4 আছে 2 গুণ 2। তো আমার রুট যখন করব, বর্গমূল যখন করব, তো এটাকে আমার তো বর্গমূল যাবে না, কারণ প্রত্যেকটাতে জোড় নেই, প্রত্যেকটাতে জোড় নেই, কারণ এই দুটোর একমাত্র জোড় আছে। তো দুটো 2 এর মধ্যে একটা 2 বাইরে চলে গেল। তো পড়ে থাকলো কি 11 দুগুণ 22, 3 11 11 দুগুণ 22, 3 22 66, 66। তাহলে 2√66, এটা হচ্ছে আমার আনসার, অপশন সি। আমার এই এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 11,000 রুপিস, মানে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক দিয়েছে। রেলের প্রত্যেকটা শিফটে একই রকমই কোশ্চেন, এলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর, তোমরা যারা হচ্ছে এনটিপিসি বা রেলের গ্রুপ ডি টার্গেট করেছো, তারা প্রিভিয়াস ইয়ারে যত এলপিতে আসা, মানে এই বছর 2024-এ আসা যত কোশ্চেন আছে সব তোমরা সলভ করে যাও, কারণ হয়তো ওরকম পাবে না একই সংখ্যা বা একই মানের পাবে না, কিন্তু একই টাইপ, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। আর সায়েন্সটাও দেখে যাবে, মানে এনসিআরটি বইটাও দেখবে, ওর জন্য আমরা একটা নতুন ভিডিও চালু করব। তো এটা বলেছে চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে কি বলেছে, বলছে 11,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে, একটা চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে, বার করার নিয়ম হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি বেরোবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, মানে চক্রবৃদ্ধি সুদ আসল। এর থেকে যখন আসলটা আমি বিয়োগ দিয়ে দেবো তখন বেরোবে আমার চক্রবৃদ্ধি সুদ। সবাই এই জায়গাটা কনফিউশন হয়ে যায়। তুমি 100 টাকা রেখেছো, 100 টাকা ওটা 110 টাকা হয়েছে, ওই 110 টাকা থেকে যদি 100 টাকা বিয়োগ দিই, 10 টাকাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সুদ। তো এটা আমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এইবারে এরকম ভাবে করলে অনেকক্ষণ টাইম লেগে যাবে। 4% মানে কত, 4/100, তাই তো। তো 25, 4 কেটে গেলে 25, তাহলে আমার 25 মধ্যে 1/25 হচ্ছে 25 টাকায় 1 টাকা বাড়ছে, 25 টাকা যখন 1 টাকা বাড়ছে তার মানে এটা 26 টাকা, ঠিক। 25 টাকা যখন 1 টাকা বাড়ছে তখন এটা আমার 26 টাকা। তো এটা আমার কত বছর, 2 বছরের জন্য, তাহলে 2 বছর বলেছে, টাইম বলে দিয়েছে, স্কোয়ার করে দেবো। তো আমরা 25-এর বর্গ করলে কত হবে, সোজা আমরা লিখতে পারি 625। কি করে পেলাম,
25 আছে, সবসময় যেন মাথায় রাখবে 25 বা 35, 35 আছে, মনে করো 35 আছে, 35 আছে, 5 5 কত হবে 25, বসিয়ে দেবো 25। এবার 35 আছে, 3 পরের সময় কত 4, তো 3 কে দিয়ে 4 গুণ করে 1225। এইটা হচ্ছে আমার বর্গ করার নিয়ম। এটা শুধু একমাত্র যার শেষে 5 থাকবে তার ক্ষেত্রে। এইবারে 625 আছে আর এখানে হচ্ছে 26, এটা 26 আর 25 যোগ, এইবারে 26 যদি বর্গ জানতে চাই তাহলে কি করে করবো, 26 আর 25 কত হবে 51, এর সাথে আমি 51 যোগ করে দেবো 676, 676 26 বর্গ। এবার যদি 27 যদি জানতে চাই, 27 যদি জানতে চাই তাহলে কি করবো, 27 বর্গ যদি জানতে, তো 27 আর 26 যোগ করে দেবো, 27 53, তো 653, 676 সাথে 53 যোগ করলে হবে 7 9, 729, 28, ওরকম ভাবে করে যাবো। ঠিক আছে, তো আমার এটা কি হবে 676। এবার আমার ইন্টারেস্ট জানতে চেয়েছে, ইন্টারেস্ট, এটা আমার ডিফারেন্স কত হচ্ছে 51 ডিফারেন্স, তাই তো 625 সাথে 625, এটা আমার কি, এটা আমার আসল যে টাকাটা আমি ব্যাংকে ফেলেছি, এটা আমার কি হচ্ছে, যেটা আমার ব্যাংক আমাকে রিটার্ন দিচ্ছে, সুদ আসল দিচ্ছে, আর এইটা হচ্ছে কত টাকা সুদ নিচ্ছে ব্যাংক আমার কাছে, ব্যাংক আমাকে কত টাকা সুদ দিচ্ছে। ঠিক আছে, তো 625কে 11,000, 11,000 আছে, 11,000কে 625 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে তার সাথে আমি 51 গুণ করে দেবো, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। ঠিক আছে, এবার গুণ করে দেখি কি হচ্ছে। তো 11,000 আছে, ওদিকে হচ্ছে 625, 25 দিয়ে যদি কাটি, হ্যাঁ 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে, 25কে দিয়ে 625 কাটলে 25 হবে, 25কে দিয়ে 625 কাটো, 17 টাকা, 25কে দিয়ে 625 কাটলে হচ্ছে 25 হবে, এটা হচ্ছে 25, 4 25 100, 4 5 100, 100 100 440, তো 5 দিয়ে কাটলে, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 7 40, 5 7 40 88, এইটা যদি কাটি আমি 88 যদি কাটি, আচ্ছা 88 যদি কাটি, 5 17 85, 17.6, 5 17 85, 85, 3 0 5 6 30, মানে 17.6, 17.6 ইন্টু হচ্ছে 51, 51, একে আমি যদি গুণ করি, একে যদি গুণ করি দেখবে হচ্ছে 6, দেখো এখানে হচ্ছে, আমাকে এবার ইউনিট ডিজিটে করে নি, 6 5 17 85, দেখো 6 তো হবেই, ঠিক আছে, আচ্ছা আমি করেই দেখি, 176, 51, 6 6 7 1, 5 6 5 3 5 6 17 85 3, 85 3 88, মানে এইরকম, এটা আনসার। এ দেখো এর মধ্যে আমি এটা একেবারে এটাই করে দিতে পারতাম, এটা কারণ করিনি, দেখবে আমার এখানে কত আছে, 1 আর আছে 6 আছে, 1 আছে 6 আছে, 1 আছে 6 আছে, মানে 6কে দিয়ে 1 গুণ করলে আমার 6 আনসার হবে, তার মানে এই দুটো আনসার তো একদমই হবে না, এই দুটো তো আমার হবেই না, বাকি আছে এইটা আর এইটার মধ্যে, এই দুটো আনসার মধ্যে যে কোনো একটা হবে, কারণ এখানে 6 আছে, এখানেও 6 আছে। এইবার আমি বুঝবো কি করে, দেখো 5কে দিয়ে 17 গুণ করলে 85, যেহেতু আমার এটা 25 থেকে অলরেডি বেশি হয়ে গেছে, তার মানে আনসার এটা আমার, ঠিক আছে, যেহেতু আমার এটা 25 থেকে বেশি হয়ে গেছে, তাহলে আনসার এটা আমার হয়ে গেল। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে বলবে, ঠিক আছে। আর এমনি যদি রুলস হিসাবে ফেলো, তাহলে দেখো গভর্নমেন্ট জব পরীক্ষা দিতে যাচ্ছ, তো তো ওই জায়গাটা খুব টাইম নিয়ে নেবে, 11,000 হবে এখানে পি এর জায়গায়, 1-এ 1-এর জায়গায় হচ্ছে তোমার 1, আর এর জায়গায় 4%, 4/100 টু দি পাওয়ার n মানে 2, ঠিক আছে, তার থেকে আমার 11,000 বিয়োগ করে দেবো, তাহলে সেই আমার একই আনসার হবে, অনেকটা বেশি খাটনি হয়ে যাবে। ডিভিশাল দিয়ে একটা অঙ্ক এসছে, ওই 25 নম্বর ফার্স্ট শিফটেই বলেছে যে এই এতগুলো সংখ্যার মধ্যে কোনটা হচ্ছে 11 এবং হচ্ছে 11 দ্বারা ভাগ করা যাবে,
তো 11 দিয়ে যখন ভাগ যাবে, 11 হচ্ছে কি এক ধরনের সংখ্যা, একটা মৌলিক সংখ্যা। তো 11 হচ্ছে ভাগ করতে হলে কি করব, যে আমার দেখতে হবে যে 9 4 13, 13 1 14, 14 4 18, 18 আর 8 2 10, 10 আর 6 16, 16 হবে না, ডিভিজিবল যাবে না। 8 আর 4 12, 12 আর 9 21, 21 আর 4 25, 25, 5 আর 2 7, 7 আর 6 13, 13 যাবে না। এটা দেখি, 9 আর 4 13, 13 আর 8 21, 21 আর 4 25, 6 আর 2 8, 9 9 4 13, 13 আর 8 21 আর 25, 4 আর 2 6 আর 2 8, 8 আর 6 14, 14, 25 থেকে 14 ভাগ করলে 11 হবে। আচ্ছা, তার মানে এটা আমার যাবে। 18 থেকে 16 বিয়োগ করলে 2 হচ্ছে, অর্থাৎ 25 থেকে আমার হচ্ছে কত ভাগ করতে হবে, 25 থেকে 5 2 7, 7 8 6 13, 12 হচ্ছে, হবে না আমার। এই যে এই সংখ্যা, এই পরপর সংখ্যাগুলো, এই যে 9 আর 4 13, ঠিক আছে, 13 আর 8 21, 21 আর 4 25, 25, এই যে 25 আর এই যে 2 আর এই 6 আর এই 6, 6 12, 12 দিয়ে 14, 25 আর 14 11। হয় আমাকে এর 11 দিয়ে কখন ডিভিজিবল হয়, যখন এদের বিয়োগফল, মানে এই যে একজন একটা অন্তর একটা অন্তর, এদের যদি বিয়োগফল 0 অথবা 11 হয়, তাহলে আমার সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। যদি আমার 0 অথবা 11 হয়, তাহলে এটা আমার যেহেতু 11 হয়েছে, তাহলে আমার হচ্ছে এটা আমার মনে রাখ, এটা আমার তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এইটা আমি করে দেখি। এটা করলে কত হবে, 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 4 20, 20 হলো। ঠিক আছে, এইবার এটা দেখি, 7 আর 2 9, 9 আর 6 15, 15, তো বিয়োগ করলে কত হচ্ছে 5, তাহলে আমার এই তিনটে কোনোটাই 11 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তা 11 এরকম অঙ্ক কিন্তু এবছর এসছে, এলপিতে এসছে, এসআইতে এসছে, ডিভিজিবল দিয়ে অঙ্ক। একজন মানুষ হচ্ছে 3টে লেবু কিনছে, হচ্ছে 3 পিস লেবু কিনছে 1 টাকায়, এবং 2 পিস লেবু কিনছে হচ্ছে 1 টাকায়। অ্যাট হোয়াট প্রাইস পার ডজন শুড সেল দেম প্রফিট 20%, মানে তাকে 20% প্রফিট করতে গেলে কত টাকায় মালটা লেবুটা বিক্রি করতে হবে। তো 3টে লেবুর দাম 1 টাকা, 3টে লেবু 1 টাকা, তাহলে একটা লেবুর দাম 1/3। এখানে হচ্ছে দুটো লেবুর দাম হচ্ছে, দুটো লেবু 1 টাকায়, তাহলে একটা লেবুর দাম 1/2। তাহলে এখানে একটা লেবু, এখানে একটা লেবু, দুটো লেবু হচ্ছে কত টাকায় কিনছে, কি করব, যোগ করে দেবো। তো 1 এর 3 যোগ 1 এর 2 সমান সমান 5/6। তাহলে একটা লেবু যদি তাহলে কত করবে, 5/6 ভাগ 2 ভাগ 2, তাহলে 12টা লেবু মানে 1 ডজন লেবু, তাহলে 5/6 2 ইন্টু 12, 6 2 2 2, তাহলে 5 টাকা হয়ে গেল। 5 টাকা সে লেবুটা কিনছে, তাহলে প্রফিট করতে হবে 20%। 100 টাকা যদি মালটা কেনে, তাহলে 120 টাকায় মালটা বেচতে হবে, 20% প্রফিট। কাটাকুটি করলে হবে তাহলে 5/6, 5 টাকায় তো এই মালটা কিনছে, তাহলে কত টাকায় মালটা বিক্রি হবে, 6 টাকা। ঠিক আছে, তাহলে 6 টাকায় মালটা বিক্রি করলে আমার 6 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে আমার 20% প্রফিট হবে। বলছে আ সাম অফ টু নাম্বারস ইজ 36। ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 36। তো আমি দুটো সংখ্যা আমি এক্স ধরে নিই, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, কত 36। বলেছে 5 টাইমস অন নাম্বার, যে কোনো একটা সংখ্যাকে আমি 5 টাইমস করবো। তো হয় আমি এক্স এর 5 টাইমস করলাম, আর বলেছে 4 টাইমস হচ্ছে আদার নাম্বার, তো 4 টাইমস করলাম 4y। এবার বলেছে কি, দুজন হচ্ছে ইকুয়াল, একে 5 দিয়ে গুণ করলে, একে 4 দিয়ে গুণ করলে, দুজন তখন সমান হবে। ঠিক আছে, তো এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। তো 5x
মাইনাস 4y করে দিলাম, এই পাশে নিয়ে চলে এলাম, ইকুয়ালস টু 0। এটা আমার 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 1 আর 3 হয়ে গেল। তো আমি কি করব, এবার আমি অপনয়ন করব 1 আর 3 নম্বর। 1 নম্বর সমীকরণকে আমি 5 দিয়ে গুণ করে পাই, ছোটবেলায় কোর্স শিখেছিলাম আমরা 9 10 9 8 তো 1 নম্বর সমীকরণকে আমি 5 দিয়ে গুণ করব। তো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5x প্লাস 5y ইকুয়ালস টু 36 ইন্টু 5। আমি এরকম ভাবে রেখে দেবো। এটাকে আমি গুণ করব 5x, একে করব এটা যেরকম ছিল সেরকম মাইনাস 4y ইকুয়ালস টু 0, মাইনাস প্লাস মাইনাস। তো 5x কেটে গেল, তাহলে কি রইল 9y ইকুয়ালস টু 36 ইন্টু 5। এই 36 ইন্টু 5 এর সাথে শূন্য বিয়োগ করলে সেই 36 ইন্টু 5ই হবে। তো এখানে আমার y আছে, y এর সাথে 9 গুণ হিসেবে আছে, 36 ইন্টু 5 ভাগ 9 কাটলাম 4, তাহলে হচ্ছে y হচ্ছে 20। y এর মান যখন 20 হয়ে গেল তাহলে x এর মান কত বেরোবে 16, x এর মান 16। এবার কি বলেছে, বলছি দ্য গ্রেটার অফ দ্য টু নাম্বারস, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা আমার এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আমার হচ্ছে 20, তাহলে आंसर হচ্ছে আমার 20। A shopkeeper provides a successive discounts of 5% and 4%, which is equivalent to a single discount of, মানে একজন দোকানদার সে হচ্ছে 5% এবং 4% ডিসকাউন্ট দিচ্ছে একজন হচ্ছে খদ্দেরকে। ঠিক আছে, তো সাকসেসিভ ডিসকাউন্টটা কখন দেয়? কখনোই কোনো দোকানদার সে তার লস করে মালটা বেচবে না। সাকসেসিভ ডিসকাউন্ট কখন দেয়? যখন কোনো একটা বইয়ের উপরে বা কোনো কিছুর উপরে একটা কোনো দাম ফেলা আছে, মার্কেট প্রাইস করা আছে, বলে 450 টাকা লেখা আছে, ঠিক আছে, তখন অনেকেই বা দোকানে গিয়ে বলবে যে আমাকে এটা 300 টাকা দিতে হবে বা 200 টাকা দিতে হবে। তখন যে দোকানদার যে ছাড়টা দিয়ে বইটা বিক্রি করলো, মানে 300 টাকায় 450 টাকা দাম, 300 টাকায় বইটা বিক্রি করলো, সেই যে 150 টাকা যে ডিসকাউন্টটা দিল, এইটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। তো এই সাকসেসিভ ডিসকাউন্টটা হচ্ছে এবারে কি করব, সাকসেস ডিসকাউন্টের নিয়ম হচ্ছে যে এটাকে আমি এ ধরবো, এটাকে বি ধরবো, তো এ প্লাস বি প্লাস এ গুণ বি বাই 100। ঠিক আছে, তো এ প্লাস বি, এ হচ্ছে আমার 5, ডিসকাউন্ট দিচ্ছে মানে হচ্ছে ছাড় দিচ্ছে, তো -5, তো -5, বি মানে হচ্ছে -4, আর প্লাস আছে, তো -5 গুণ -4 ইকুয়ালস টু 100। তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মানে 4 × 20, 4 × 20 হয়ে গেল। তো কি হবে এবারে, তো এটা হলো -9 আর এটা হবে প্লাস, এটা মাইনাস প্লাস হয়ে গেল, তো প্লাস 20/100। তো এই 0 0 কাটলাম, তো একটা হয়ে দশমিক, -9 প্লাস 0.2, তো -9 থেকে হচ্ছে -9, এই 9 থেকে যদি আমি ইয়ে করে দিই, মাইনাসে এসছে মানে হচ্ছে আমার ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, -0, তো 0.2 যদি করি তাহলে 10 কে দিয়ে 2 ভাগ করব, 8 হয়ে গেল, 9 কে দিয়ে 8, তাহলে 8.8 হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে আমার সাকসেসিভ ডিসকাউন্টের রুলস। ঠিক আছে, তো 8.8 হচ্ছে আমার আনসার। বলেছে লসাগু এবং গসাগু বলে দিয়েছে 7 এবং গসাগু বলেছে 7 এবং লসাগু বলেছে 245, দুটো সংখ্যা। ঠিক আছে, তো ওই দুটো সংখ্যার আমার গুণফল কত? তো আমরা জানি প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার ইনটু ইকুয়ালস টু HCF লসাগু HCF গুণ LCM। এটা হচ্ছে আমার রুলস। তো আমার হচ্ছে এই দুটোর এদের গুণফল বলছে লসাগু এবং গসাগু বলে দিয়েছে এত, 7 এবং 245, তাদের গুণফল কত? তো 7 এবং 45, 245 এর গুণফল হচ্ছে আমার 245, তো গুণফল হবে 245, সরি 245, তো 5 সাথে 45, 3 3 4 সাথে 28 আর 3 31 টাকা, 3 সাথে 14 17, তাহলে आंसर হচ্ছে 1715। এটা হচ্ছে আমার आंसर। ঠিক আছে,
বলেছে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, ঠিক আছে লিখে দিলাম। বলছে মাইনাস 9 টু দি পাওয়ার 0, 9 টু দি পাওয়ার 0 মাইনাস আছে, তো আমি মাইনাস 9 টু দি পাওয়ার 0টাকে 1 বিয়োগ 1 করে দিতে পারি না, মানে সেই 1 আর 1 বিয়োগ করলে আমার 0ই হয়ে গেল, গুণ 3 টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। তো আমার 8 আছে, এই মাইনাস 9 টু দি পাওয়ার এখানে আমি এটাকে এরকম করতে পারি, তো মাইনাস 9 টু দি পাওয়ার 1, আর এখানে মাইনাস 1 আছে, তো মাইনাস 1 আছে মানে হচ্ছে ভাগ, আচ্ছা আমি এটাকে এরকম করি, গুণ 9 টু দি পাওয়ার মাইনাস 9 টু দি পাওয়ার মাইনাস 1 গুণ 3 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 27, 3 3 9, 3 3 9, 9 9 27, 27, ঠিক আছে। তো আমি খেলাটা হচ্ছে এখানটায়, অ্যাকচুয়ালি অঙ্ক কিন্তু এখানে হয়ে গেছে, 7 একে দিয়ে আমি 8কে দিয়ে 27 গুণ করলে আমার অঙ্ক হয়ে যাবে, কিন্তু এইটা এই জায়গাটা কেন বোঝাচ্ছি, কারণ এটা পরীক্ষার সময় কোনো একটা পরীক্ষার সময় দিতে পারে। তো মাইনাস 9 আছে, এটা 1, কারণ কোনো 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, 4 টু দি পাওয়ার 1 মানে 4, এবার মাইনাস 1 মাইনাস 1 আছে, তো মাইনাস 1 থাকলে সবসময় যেন মাইনাস এটা হচ্ছে নিচে চলে গেল, তো নিচে আসলে তাহলে এর মাথায় 1 হয়ে গেল, এর মাথায় 1, এর মাথায় 1, এর মাথায় 1, তো সেই মাইনাস 1 কি হয়ে যাবে, এর মাথায় 1 নিচে চলে আসলো, মাইনাস থাকলে এই যে মাইনাস পাওয়ারের যখনই মাইনাস থাকবে তখনই মাথায় রাখতে হবে এটা আমাকে ভাগ হিসাবে বলছে, তো এটা কেটে গেলে আমার একই হয়ে গেল ইন্টু 27, তো 8কে দিয়ে 27 গুণ করলে কত হবে, 7 8 56 সাথে 5, 8 2 16 5 21, 216, আমার আনসার 216। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, কারণ এই এরকম অঙ্ক অন্যভাবে দিলে গুলিয়ে ফেলতে পারো, ঠিক আছে। তো আজকে বলেছে এটা খুব সব থেকে সহজ অঙ্ক মনে হয়, এটা হচ্ছে কত তারিখ দিয়েছে, এটা 25 নভেম্বর হচ্ছে আমার সেকেন্ড শিফট, এটা আমার 25 নভেম্বর হচ্ছে সেকেন্ড শিফট, 25 নভেম্বর হচ্ছে আমার সেকেন্ড শিফটের অঙ্ক এটা আমার, ঠিক আছে। তো কি বলেছে, 2z a মাইনাস b তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার, এটা যদি আমি a ধরি এটা আমার b ধরি, তাহলে a স্কোয়ার 2z তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, 2 ইন্টু a ইন্টু b 5y প্লাস বি স্কোয়ার মানে প্লাস 5y স্কোয়ার, ঠিক আছে। এটা একটা হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট, প্লাস 5z প্লাস 2y তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা a এটা b, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, না সরি a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মানে 5z তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, 5z ইন্টু হচ্ছে 2y প্লাস 2y তার হোল স্কোয়ার মাইনাস 25z, ঠিক আছে। তো এর স্কোয়ার করলে কত হবে, 4z স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20zy প্লাস 25y স্কোয়ার প্লাস প্লাস আছে, তো সে যেখানে যেহেতু প্লাস আছে তাই চিহ্নগুলো চেঞ্জ হবে না, যদি মাইনাস থাকতো তাহলে চিহ্নগুলো আমার চেঞ্জ হতো, তাহলে 5 25 25z স্কোয়ার প্লাস 5 10 20zy প্লাস 4y স্কোয়ার মাইনাস 25z স্কোয়ার, মনে হয় ভুল হয়েছে কোথাও একটা, দেখেন একটু আমি, 25z স্কোয়ার ছিল, 25z স্কোয়ার ছিল ওটা, এটা 25z স্কোয়ার, তো আমার এটাও তো 25z স্কোয়ার হয়ে যাবে, তো এটা আমার 25z স্কোয়ার, তো আমার এটা কি হলো 25z স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো আমার কেটে গেল বাদ, কারণ 5 বিয়োগ 5 কত হবে 0, তাহলে 25z স্কোয়ার মাইনাস 25z স্কোয়ার 0, তো এখানে 20zy এখানেও 20zy কেটে গেল,
কেটে গেল। তাহলে পড়ে কি থাকলো? 29y², এই যে 25 আর 4, তাহলে 29y²। আর কি পড়ে রইলো? 29y², আর প্লাস হচ্ছে 4z²। কেন হচ্ছে 4z² প্লাস? কারণ এর আগে চিহ্ন আছে ওরকম। তাহলে কি আনসার দাঁড়ালো আমার? 29² প্লাস 4z² ইকুয়ালস টু এইটা। এইটা আমার সি, তাহলে অপশন সি। বলেছে দুটো ট্রেন ইচ 25 মিটার ইন লেন্থ, মানে দুটো ট্রেন তার হচ্ছে 250 মিটার লম্বা, দুটো ট্রেন মানে একই লেন্থ। আর দ্য রানিং অন দ্য প্যারালাল লাইনস ইন অপোজিট ডিরেকশনস, মানে হচ্ছে দুটো লাইন আছে, সেই লাইনে দুটো ট্রেন আসছে, একটা 90 কিলোমিটার পার আওয়ার, একটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এইদিকে একটা ট্রেন আছে, আর এটা এই ট্রেনটা এইদিকে যাচ্ছে, এরও 250 মিটার, আর এই ট্রেনটাও আছে, এর হচ্ছে 250 মিটার, এই ট্রেনটাও। ঠিক আছে, তো দুটো ট্রেন যখন অপোজিট ডিরেকশনে আসছে, এর 250 মিটার, যে কোনো একটা ট্রেন 90 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, তাদের স্পিড বলে দিয়েছে 90 কিলোমিটার পার আওয়ার। যখন দুটো ট্রেন একই দিকে আসছে, ঠিক আছে, যখন দুটো ট্রেন একই দিকে আসছে, তাহলে কি হবে? আচ্ছা, এবার দেখি। 250 মিটার ইন লেন্থ আর রানিং ইন দ্য প্যারালাল লাইনস ইন অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন থেকে দুটো ট্রেন আসছে অ্যাট স্পিড 90 কিমি পার আওয়ার অ্যান্ড 60 কিমি পার আওয়ার রেসপেক্টিভলি। ইন হাউ মেনি সেকেন্ডস, মানে তারা কত সেকেন্ডসে তারা হচ্ছে একে অপরকে ক্রস করবে। ঠিক আছে, তো 250 মিটার আর 250 মিটার, এই ট্রেনটা যখন এইখানে আসবে, বা সাপোজ এই ট্রেনটা যখন এখানে, এর এই ফার্স্ট, এর শেষ প্রান্ত যখন এই ট্রেনটার শেষ প্রান্তে আসবে, তখন এই ট্রেন দুটো ক্রস করছে। মানে বুঝতে না পারলে এরকম, ট্রেনটা যখন এইখানে আছে, এই একটা ট্রেন, ঠিক আছে, এর এটা শেষ প্রান্ত, আর এরও একটা শেষ প্রান্ত আছে, এই ট্রেনটার শেষ প্রান্ত আছে। এই দুটো ট্রেন যখন এরম ভাবে থাকবে, তখনই একমাত্র ট্রেন দুটো নিজেদেরকে ক্রস করলো। তার মানে এর মাথায় রাখবে 250 মিটার, এর মাথায় 250 মিটার, টোটাল আমার কত মিটার যাবে? 500 মিটার ক্রস করবে, তাই তো? 500 মিটার ক্রস করবে। আমরা জানি কি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এই সূত্র সবসময় মাথায় রাখবে, ডিস্টেন্স বাই টাইম, স্পিড পেয়ে যাব। তো স্পিড আমার কত বলেছে? স্পিড বলেছে 90 গুণ 90 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। দুজন যখন বিপরীত দিকে আসবে, তখন তাদের স্পিড কি করব? যোগ করব। তো 90 কিলোমিটার পার আওয়ার প্লাস 60 কিমি পার আওয়ার, তাহলে 150 কিমি পার আওয়ার, তাই তো? 150 কিমি পার আওয়ার। এবার আমার বলেছে, এবার যখন আমি টাইম জানতে যাই, তখন কি করব? টাইমটা উপরে চলে গেলে স্পিডটা নিচে চলে আসবে। টাইম উপরে চলে গেলে স্পিড আমার কি হবে? নিচে চলে আসবে। তো যদি আমার এখানে আমার টাইম জানতে চেয়েছে, এখানে দুজনে একে অপরে ক্রস করছে, তো টাইম জানতে চাইছে, তো টাইম জানতে গেলে 150 কিমি পার আওয়ার। এবার 150 কিমি, এটা তো আমার মিটারে আছে, 250 তো আমার মিটারে আছে, আর 150টা আমার কিলোমিটারে আছে। তো এটাকে আমি মিটারে নিয়ে যাব। কি করে নিয়ে যাব? 150 কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব। এবার আমি টাইম জানতে চাইছে, তো ডিস্টেন্স আমার 500 মিটার, 250 500 মিটার ডিস্টেন্স, এটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে যাচ্ছে আমার এত মিটার, সরি, এত মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 500 মিটার কত সেকেন্ডে যাবে? এত মিটার মানে 150 ইন্টু 5 ইন্টু 18/18 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ড? তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে? 1 মিটার যাবে হচ্ছে 1/150 ইন্টু 5/18,
তাহলে 500 মিটার যাবে কত সেকেন্ডে? 500 কি করবো, 500 মিটার যাবে 500, তো আমরা গুণ করে দেবো, 500 গুণ এই 18 নিচে আছে উপরে চলে যাবে বাই 150 গুণ 5, তো 5 দিয়ে কাটলাম 100 হয়ে গেল, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 6, তাহলে আমার আনসার হয়ে গেল 12 সেকেন্ড। যদি এটা আমার, এটা হচ্ছে আমার কি হচ্ছে, এটা আমার হচ্ছে বিপরীত ডিরেকশনে আসছে, ঠিক আছে। এখানেও আমি এখানটাও করতে হবে টাইম, যদি টাইম ডিস্টেন্স আর 500 মিটার, স্পিড বলে দিয়েছে আমার এত, মানে এত মিটার পার সেকেন্ড, তাহলে আমার আনসার হয়ে গেল, ঠিক আছে। যদি আমার একই ডিরেকশন হতো তখন এইটা আমরা প্লাস করেছি না, একই ডিরেকশন মানে দুটো ট্রেন প্যারালাল যাচ্ছে, দুটো ট্রেন আমার এইরকম ভাবে যাচ্ছে, এদিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে, একজনের গতি বেশি একজনের গতি কম, তখন সেক্ষেত্রে আমার এটা মাইনাস হয়ে যেত, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আবার ফের পরের দিন আবার একটা সিরিজ নিয়ে আসবো ম্যাথের জন্য।